আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব এইচএসসি এর একটা গল্প এবং সেটা হচ্ছে নেকলেস। এটা নিয়ে আলোচনা করব। নেকলেস গল্পটা আমাদের এইচএসসি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই গল্প থেকে শিক্ষার্থীরা মূল্যবোধের বেশ কিছু বিষয় শিখতে পারে, মানে কোন পরিস্থিতিতে কি করা উচিত বা না করা উচিত, ঠিক আছে, বা জীবনে আসলে লোভ করলে কি হবে, বা লোভ থেকে শিক্ষা নিয়ে সেটার থেকে আবার কিভাবে গেইন করা যায়, ঠিক আছে। তো এই বিষয়গুলো আমরা আজকের এই গল্পটা থেকে আমরা জানতে পারবো। তো আপনারা হয়তো অনেকেই নেকলেস গল্প ইতিমধ্যে পড়েছেন, তো যারা পড়েছেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো করেছেন, যারা পড়েননি তাদের জন্য আজকের গল্পটা আমরা একসাথে আসেন। ক্লাসটা আপনি মনোযোগ দিয়ে করেন, তাহলে আপনার পুরো গল্পটাও হয়ে যাবে এবং গল্পের গুরুত্বপূর্ণ লাইন, এগুলোর কোনটার কি ব্যাখ্যা এবং গুরুত্বপূর্ণ যদি কোনো শব্দার্থ থাকে সবগুলো আমরা একসাথে শেষ করবো, ঠিক আছে। ওকে, আসেন দেখেন। সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী। শুরুই হয়েছে কি একটা নাটকীয়তার মাধ্যমে। দেখেন, সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী, নিয়তির ভুলেই যেন এক কেরানির পরিবারে তার জন্ম হয়েছে। আচ্ছা, তার মানে কার জন্ম হয়েছে? ওই যে সুন্দরী নারী ছিল তার জন্ম হয়েছে। এখন পর্যন্ত তার নাম জানি না আমরা। তার ছিল না কোনো আনন্দ, কোনো আশা, পরিচিত হওয়ার, প্রশংসা পাওয়ার, প্রেম লাভ করার এবং কোনো ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার কোনো উপায় তার ছিল না। তার মানে এই প্রত্যেকটাই তার ইচ্ছা ছিল, উপায় ছিল না। দেখেন, প্রচণ্ড পরিচিত হওয়ার ইচ্ছা ছিল, প্রশংসা পাওয়ার ইচ্ছা ছিল, প্রেম লাভ করার মানে সবাই তাকে প্রপোজাল দিবে, ঠিক আছে, আবেদনময়ী হিসেবে। তারপর এবং কোনো ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার কোনো উপায় তার ছিল না। কেন? কারণ তার জন্ম হয়েছে কেরানির পরিবারে। এই জন্য মাতিলদা, আমরা গল্পের নায়িকার নাম পেয়ে গেছি। মাতিলদা নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করায় এবং যৌতুক দেওয়ার সক্ষমতা না থাকায় তার পক্ষে ধনী লোকের সাথে বিয়ে হওয়াটা প্রায় অসম্ভব। তাই শিক্ষা পরিষদ আপিসের সামান্য এক কেরানির সঙ্গে বিবাহ সে স্বীকার করেছিল। মানে ব্যাপারটা যেহেতু তার নিজের বাবা একজন কেরানি, তাই শিক্ষা পরিষদের অফিসের সামান্য এক কেরানির সঙ্গে বিবাহ সে স্বীকার করে নিয়েছিল। তার মানে তার হাজব্যান্ড একজন কেরানি, ঠিক আছে। ওকে, সে উচ্চাভিলাষী হওয়া সত্ত্বেও নিয়তির কারণে কেরানির সাথে বিয়ে হওয়াটা সে মেনে নেয়। নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য সে সাধারণভাবেই থাকতো। তাহলে সে সাধারণভাবে কেন থাকতো? অপশানে থাকে অনেক সময় যে মাতিলদা সাধারণভাবে কেন থাকতো, মানে সে সবাইকে আসলে প্রকাশ করতে চাইতো না, সে সবসময় সাধারণভাবে থাকতেই পছন্দ করতো, ঠিক আছে। এরকম কোশ্চেন থাকে, অপশন থাকে। তো মনে করেন এটার উত্তরটা হচ্ছে সে নিজেকে সজ্জিত করার ক্ষমতা নাই, এই জন্য সাধারণভাবে থাকতো। সজ্জিত করার পরিমাণ অর্থ ক্ষমতা থাকলে সেইভাবে থাকতো না। ওকে, কিন্তু তার শ্রেণীর অন্যতম হিসেবে সে ছিল অসুখী। মানে তার যে শ্রেণী, সেই শ্রেণীর যারা নিজেদেরকে নিয়ে খুব এম্বারেস ফিল করতো, যারা নিজেদেরকে সবসময় খালি অখুশি মনে করতো, তাদের মধ্যে সে ছিল অন্যতম। আচ্ছা, কেন অন্যতম? দেখেন, আর্থিক অসচ্ছলতার কারণে মাতিলদা সহজ সরল জীবনযাপন করত, যা ছিল তার অসুখী থাকার অন্যতম প্রধান কারণ। তাদের কোনো জাতিবর্ণ নেই, কারণ জন্মের পর পরিবারের থেকেই তারা স্ত্রী অর্থাৎ চেহারা বা সৌন্দর্য মাধুর্য সম্পর্কে সজাগ হয়ে ওঠে। সহজাত বলতে জন্মগত, সহ মানে সাথে, আর জাত মানে জন্ম, তার মানে সহজাত মানে জন্মের সাথী। তাহলে সহজাত চাতুর্য, প্রকৃতিগত সুরুচি আর বুদ্ধির নমনীয়তাই হলো তাদের আভিজাত্য, যার ফলে অনেক সাধারণ পরিবারের মেয়েকেও বিশিষ্ট মহিলার সমকক্ষ করে তোলে। মেয়েরা সাধারণত বর্ণ, শ্রেণী বা বংশমর্যাদা থেকে শারীরিক সৌন্দর্য গঠনকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তাদের কাছে সৌন্দর্য চেতনা, মার্জিত রুচিবোধ ও সহনশীলতা আভিজাত্যের প্রতীক, যা তাদেরকে অভিজাত সমাজের নাম করা মেয়েদের সমপর্যায়ভুক্ত করে তোলে। সর্বদা তার মনে দুঃখ। আচ্ছা, দ্বিতীয় প্যারা, সর্বদা তার মনে দুঃখ। কেন? তার ধারণা যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে সেগুলির জন্যই তার জন্ম হয়েছে। তার বাসকক্ষের দারিদ্র, হতশ্রী অবস্থা, হতশ্রী মানে সৌন্দর্যহীন অবস্থা, হতশ্রী দেওয়াল, জীর্ণ চেয়ার, জীর্ণ মানে পুরাতন, জীর্ণ চেয়ার এবং বিবর্ণ জিনিসপত্রের, বিবর্ণ বলতে ফ্যাকাশে বা রঙহীন জিনিসপত্রের জন্য সে ব্যথিত হতো। তার মতো অবস্থার অন্য কোনো মেয়ে এসব জিনিস যদিও লক্ষ্য করতো না, সে এতে দুঃখিত ও ক্রুদ্ধ হতো। মানে তার মতো অবস্থার অন্য কোনো মেয়ে এইসব জিনিস আসলে ভ্রুক্ষেপ করতো না, কারণ সে জন্মগ্রহণ করছে কেরানির পরিবারে, তার হাজব্যান্ড একজন কেরানি। তাহলে সে আসলে এইসব জিনিসে খুব একটা মানে দৃষ্টিপাত করতো না যে আমার
চেয়ারের রংটা কি আমার ফ্যাকাশে হয়ে গেছে কিনা, আমার দেওয়ালের রংটা কি ফ্যাকাশে হয়ে গেছে কিনা, এখন পর্যন্ত আসবাবগুলো আমার চকচক করতেছে কিনা, ঠিক না, কোনো রকম দিনাতিপাত করেই চলে। তার মতো যে অবস্থা, এই অবস্থার যদি অন্য আর 8-10টা মেয়ের কথা চিন্তা করি। কিন্তু মাতিলদা সম্পূর্ণ বিপরীত। মাতিলদা এগুলো নিয়ে খুব অখুশি, আচ্ছা, দুঃখিত এবং ক্রুদ্ধ হতো। সে খর্বকায়, মানে যে খর্বকায়, খর্বকায় মানে বেটে, যে খর্বকায় ব্রেটন, ঠিক আছে, ব্রেটন মানে হচ্ছে কাঠমিস্ত্রি, খর্বকায় ব্রেটন মানে কাঠমিস্ত্রি এই সাধারণ ঘরটি তৈরি করেছিল, তাকে দেখলেই তার মনে বেদনা ভরা দুঃখ আর বেপরোয়া সব স্বপ্ন জেগে উঠতো। মানে সে তার হাজব্যান্ডের সাথে যে বাড়িটাতে থাকতো, সেই বাড়িটা থেকে, বাড়িটা হচ্ছে মনে করেন যে হাইট একটু নিচু ছিল, ঠিক আছে। তো এই কারণে বলছে যে খর্বকায় ব্রেটন মানে যার মনে করেন যে আপনি দেখবেন যে উঁচু উঁচু যে প্রাসাদগুলো রয়েছে, উঁচু উঁচু যে দালানগুলো রয়েছে, সেগুলোর ভেতরের কক্ষগুলো দেখবেন যে মানে আমার ছাদ কিন্তু মনে করেন মাথার উপরে মনে করেন যে 3 হাত 4 হাত উপরে ফ্যান, আর তার 4 হাত উপরে মনে করেন যে তার 2 হাত উপরে ছাদ, এরকমই হয়। একটা মানুষের একটা নর্মাল ঘরের হাইট কতটুকু থাকে, ধরেন একটা মানুষ সর্বোচ্চ কয় ফিট বাংলাদেশের প্রেক্ষাপটে, 6 ফিট, তাহলে তার উপরে ধরেন আর 6 ফিট, ঠিক আছে। একটা ঘরের কিন্তু হাইট থাকে সর্বোচ্চ 12 ফিট, সর্বোচ্চ ম্যাক্সিমাম যদি ধরি আমি, ঠিক আছে। অনেক জায়গায় 10 ফিটও দেয়, 10.5 ফিট, 11 ফিট, 12 ফিট সর্বোচ্চ। এখন আলটিমেটলি কিন্তু আপনি দেখবেন যে জমিদার বাড়ি বা অন্যান্য যে মস্ত প্রাসাদগুলো, এগুলোর মধ্যে ঘরের হাইট হচ্ছে মনে করেন যে 3 তলা সমান মনে করেন যে উঁচু, এটা পুরোটা হচ্ছে ডিজাইন করা, কাজ করা, ইয়া করা। তো ঘরের নর্মাল যে হাইট, সেই হাইটের চেয়ে একটু ছোট ছিল বিধায় সে ধারণা করে নিছে যে এখানে যারা থাকতো বা এই ঘরটা যে বানাইছে সে আসলে হয়তো আকার অনেক ছোট, কথা বুঝতে পারছেন। তো এই কারণে সে বলতেছে যে খর্বকায় ব্রেটন এই সাধারণ ঘরটি তৈরি করেছিল, তাকে দেখলেই তার মনে বেদনা ভরা দুঃখ আর বেপরোয়া সব স্বপ্ন জেগে উঠত। আচ্ছা, মাতিলদা নিজের রূপলাবণ্য নিয়ে অত্যন্ত গর্বিত ছিল। সে ভাবত মার্জিত রুচি ও যত শৌখিন বস্তু আছে সেগুলো ভোগ করার জন্যই তার জন্ম হয়েছে। কিন্তু সে যেই আবাস কক্ষে থাকতো, সেই কক্ষটি ছিল সৌন্দর্যহীন দেওয়াল, সেই কক্ষটি ছিল সৌন্দর্যহীন দেওয়াল, ভাঙা চেয়ার ও ফ্যাকাশে সব জিনিসে পরিপূর্ণ। তার গোত্রের মেয়েরা এসব নিয়ে কখনো ভাবতো না, কিন্তু সে সর্বদা উচ্চাভিলাষী স্বপ্ন দেখত ও অযথা মানসিক যন্ত্রণায় ভুগত। এসবের জন্য তার তীব্র ক্ষোভ অনুভব হতো। আচ্ছা, তাহলে পুরো প্যারাটার অর্থ আমরা বুঝলাম। সে ভাবতো তার থাকবে প্রাচ্যচিত্র শোভিত, প্রাচ্যচিত্র মানে বুঝেন বাইরের দেশের, আচ্ছা, তাহলে প্রাচ্যচিত্র শোভিত উচ্চ ব্রোঞ্জের আলোকমণ্ডিত পার্শ্বকক্ষ, উচ্চ কামরা শোভিত পার্শ্বকক্ষ, আর থাকবে 2জন বেশ মোটাসোটা গৃহভৃত্য, মানে 2জন কাজের লোক থাকবে আর কি, ঠিক আছে। তারা খাটো পায়জামা পরে যেই বড় আরামকে দ্বারা 2টি গরম করার যন্ত্র থেকে বিক্ষিপ্ত ভারী হাওয়ায় নিদ্রালু হয়ে উঠেছে তাতে শুয়ে থাকবে। মানে তারা 2জন হচ্ছে মাতিলদা এবং তার হচ্ছে কি হাজব্যান্ড, তো যে ভারী হাওয়া যেখান থেকে হচ্ছে বিক্ষিপ্ত ভারী হাওয়া বেরোচ্ছে সেটাতে নিদ্রালু হয়ে শুয়ে থাকবে আরামকে দ্বারায়। আচ্ছা, তারপর হচ্ছে তাতে শুয়ে ঘুমিয়ে থাকবে। সে কামনা করে একটি বৈঠকখানা, পুরনো রেশমি পর্দা যেখানে ঝুলবে, পুরনো রেশমি পর্দা যেখানে ঝুলবে, তার মানে সে বৈঠকখানায় কোন পর্দা ঝুলবে এটা কামনা করে, উত্তর হচ্ছে রেশমি পর্দা। থাকবে তাতে বিভিন্ন চমৎকার আসবাব, যার উপর শোভা পাবে অমূল্য সব প্রাচীন কৌতূহল উদ্দীপক সামগ্রী। আচ্ছা, যেসব পরিচিত ও আকাঙ্ক্ষিত পুরুষ সব মেয়েদের কাম্য, সেসব অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে বিকাল 5টায় গল্পগুজব করবার জন্য ছোট সুরভিত একটি কক্ষ সেখানে থাকবে। মানে সে চায় হচ্ছে মজমাস্তি, সহজ কথা। ওকে, মাতিলদা ভাবতো তার কক্ষ হবে প্রাচ্যের চমকপ্রদ নকশাচিত্র দ্বারা শোভিত এবং উচ্চ ব্রোঞ্জের আলোকমালায় পূর্ণ। সে ভাবতো তার সুন্দর বসার ঘরে থাকবে পুরনো রেশমি পর্দা, চমকপ্রদ আসবাব ইত্যাদি। সে কল্পনা করতো, কল্পনা বানানটা এখানে ঠিক করতে হবে, ওকে। সে কল্পনা করতো কিভাবে বিকেলবেলা, দেখেন, কিভাবে বিকেল হলেই তার বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় মেতে উঠবে নিজের এই সুসজ্জিত বসার ঘরে। আচ্ছা, 3 দিন ধরে ব্যবহৃত একখানা টেবিল ক্লথ ঢাকা গোল একটি টেবিলে তার স্বামীর বিপরীত দিক থেকে সে যখন সন্ধ্যা বাজে বসে, এগুলো কিন্তু সবই কল্পনা, যে 3 দিন ধরে ব্যবহৃত একখানা টেবিল ক্লথ ঢাকা গোল একটি টেবিলে তার স্বামীর বিপরীতে সে যখন সন্ধ্যা বাজে বসে এবং খুশির আমেজে তার স্বামী বড় সুরুয়া মানে ঝোল, বড় ঝোলের পাত্রটি ঢাকনা তুলতে তুলতে বলে, ও কি ভালো মানুষ, এর চেয়ে ভালো আর কিছু আমি চাই না। তখন তার মনে পড়বে আড়ম্বরপূর্ণ মানে জাঁকজমকপূর্ণ সন্ধ্যা বাজের কথা, উজ্জ্বল রূপ্য
পাত্রাদি, রূপ্য পাত্রাদি না, রূপ্য পত্রাদি হবে। আচ্ছা, রূপাও না, পাত্র তো, ঠিক আছে, রৌপ্য পাত্রাদি, রৌপ্য পাত্র আর ইত্যাদি, ঠিক আছে। রৌপ্য পাত্রাদি মায়াময় বনভূমির মধ্যে প্রাচীন বিশিষ্ট ব্যক্তি ও বিরল পাখির চিত্রশোভিত কারুকার্যপূর্ণ পর্দা দিয়ে ঢাকা দেওয়ালের কামনা। মানে যখন এটা হচ্ছে 3 দিন ধরে এইটা বাস্তব, কিন্তু বাকি এটার পরে যখন তার স্বামী বলছে ও কি ভালো, এর চেয়ে ভালো আর কিছু হইতে পারে না, তখন বাকিটা যে সেটা কল্পনা করতেছে, ঠিক আছে। আচ্ছা, তখন তার মনে পড়বে যে দেখেন এইটুকু হচ্ছে তার কল্পনা আর এইটুকু হচ্ছে বাস্তবে ঘটতেছে, যে 3 দিন ধরে ব্যবহৃত একখানা টেবিল ক্লথ ঢাকা গোল একটি টেবিলে তার স্বামীর বিপরীত দিকে সে যখন সান্ধ্যভোজে বসে এবং খুশির আমেজে তার স্বামী তো সবসময় খুশি, যতটুকু আছে তা নিয়ে খুশি, খুশির আমেজে তার স্বামী বড় সুরুয়ার পাত্র ঢাকনা তুলতে তুলতে বলে, বুঝতে পারছেন জিনিসটা, মানে মাংসের পাত্র না কিন্তু ঝোলের পাত্র। তার মানে কি, তার মানে আলটিমেটলি কোনো রকম খাওয়ার জন্য জোগাড় করা হয়েছে তরকারি এইরকম, ঠিক আছে। তো ঝোলের পাত্রের ঢাকনা তুলতে তুলতে বলে ও কি ভালো মানুষ, এর চেয়ে ভালো আর কিছু হতেই পারে না। তো এর চেয়ে ভালো আর কিছু হতেই পারে না, এটা হচ্ছে তার স্বামী বলতেছে। আর তখনই মাতিলদা কল্পনার জগতে চলে গেছে, অথচ আমি কি কি কল্পনা করছিলাম। আচ্ছা, এরপর দেখেন সেভাবে অপরূপ পাত্রে পরিবেশিত হবে অপূর্ব খাদ্য, আর গোলাপি রঙের রোহিত মানে রুই মাছ, মাছের টুকরো। আপনারা কিন্তু এই পরীক্ষার হলে এই জায়গাটাতে একটা প্যাচ লাগান, সেটা হচ্ছে গোলাপি রঙের রোহিত মাছের টুকরো নাকি হচ্ছে স্যামন মাছের টুকরো। আপনারা কিন্তু পরীক্ষার হলে এই যে নেকলেস গল্পে কোন মাছের কথার মানে উল্লেখ আছে, তো অপশনে রোহিত মাছের কথা বলা থাকে, স্যামন মাছের কথা বলা থাকে। তো আপনারা অনেকে স্যামন দাগান, কারণ স্যামন ওয়ার্ডটা আপনাদের কাছে পরিচিত বেশি, এবং স্যামন ওয়ার্ডটা আপনারা পড়েছেন হচ্ছে বিলাসী গল্পের মধ্যে, ঠিক আছে, স্যামন ফিশ বিলাসী গল্পের মধ্যে পড়েছেন। কিন্তু এটা কিন্তু আসলে রোহিত মাছ, বিলাসী গল্পে কিন্তু রোহিত মাছ নাই, ওটা হচ্ছে স্যামন, আর এটা হচ্ছে নেকলেস গল্পের মধ্যে হচ্ছে রোহিত মাছ মানে রুই মাছের টুকরো। অথবা মুরগির পাখনা খেতে খেতে মুখে সিংহ মানবীর হাসি নিয়ে কান পেতে শুনবে চুপি চুপি বলা প্রণয় লীলার কাহিনী, ঠিক আছে, মানে ভালোবাসার বর্ণনা। মাতিলদা তার স্বামীর সাথে বসে সন্ধ্যার খাবার গ্রহণের সময় সাদাসিধে আসবাবপত্র ও খাবার দেখে তার ভাবনায় জেগে ওঠে বিলাসবহুল আসবাবপত্র ও দামি দামি সব খাবার। এ সকল ভাবনায় তার অবচেতন মনে ভালোবাসার এক সুখ নতুনভাবে অনুভূত হয়। আচ্ছা, তার কাছে ফ্রক বা জড়োয়া গহনা নেই, ঠিক আছে, ফ্রক বা জড়োয়া গহনা নেই বলতে কিছু নেই। আচ্ছা, তারপর হচ্ছে মানে নেই, আমরা বলি না যে নাই মানেও তো কিছু অন্তত আছে, মানে দোস্ত 1 লাখ টাকা দে, না রে দোস্ত 1 লাখ টাকা হইব না, আচ্ছা দে 50 দে, তাহলে না দোস্ত 50 হইব না, আচ্ছা তাহলে 30 দে, দোস্ত 30 হবে না, আচ্ছা 10,000 তো আছে অন্তত, মানে 1 লাখ টাকা নাই তাই বলে কিছু তো আছে তোর কাছে। তো মাতিলদার অবস্থা হচ্ছে তার কাছে জড়োয়া হার বা ফ্রক কিছু নেই মানে কিছুই নেই, একদম জিরো, ঠিক আছে, নেই মানে কিছুই নেই, অথচ ওইসব বস্তুই তার প্রিয়। তার ধারণা ওইসবের জন্যই তার সৃষ্টি, সুখী করার, কাম্য হওয়ার, চালাক ও প্রণয় যাচিকা হবার কতই না তার ইচ্ছা। প্রণয় যাচিকা বলতে ভালোবাসার প্রার্থী, ঠিক আছে, মানে আবেদন ভাই। আচ্ছা, তো প্রণয় যাচিকা হবার কতই না তার ইচ্ছা। আচ্ছা, রূপের পিপাসা, ভালোবাসা, নরনারীর প্রেমের সম্পর্ক, প্রবৃত্তির তাড়না ইত্যাদির প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা ছিল। তার কনভেন্ট বলতে হচ্ছে মিশনারিদের আবাস। তো তার কনভেন্টের সহপাঠিনী এক ধনী বান্ধবী ছিল, তার সঙ্গে দেখা করতে তার ভালো লাগতো না। কেন? কারণ ধনী বান্ধবী, তার সাথে দেখা করতে গেলে নিজের আফসোস লাগতো যে ওর এটা আছে আমার এটা নাই ইত্যাদি। তো কারণ তার সাথে দেখা করে ফিরে এসে তার খুব কষ্ট লাগতো, বিরক্তি, দুঃখ, হতাশা ও নৈরাশ্যে সমস্ত দিন ধরে সে কাঁদতো। মাতিলদা তার নিজের নিম্নবিত্ত জীবনকে তুলনা করতো নিজের ধনী বান্ধবীর সাথে। দুজনের জীবনযাপনের অসামঞ্জস্যতা তাকে গভীরভাবে দুঃখ দিত। কিন্তু অসামঞ্জস্য বানানটা তো এরকম না, ওকে একটু মার্ক করে রাখি, এটা ইয়োজ হবে, সামঞ্জস্যটা এরকম হবে, হ্যাঁ এরকম হবে সামঞ্জস্যতা, ওকে ফাইন। তাহলে অসামঞ্জস্যতা একটু মার্ক করে রাখলাম। আচ্ছা, অসামঞ্জস্যতা তাকে গভীরভাবে দুঃখ দিত। এক সন্ধ্যায় হাতে একটি বড় খাম নিয়ে বেশ উল্লসিত হয়ে তার স্বামী ঘরে ফিরল। তাহলে এবার দেখেন গল্পের নতুন মোড় শুরু হলো। সেটা কি? সেটা হচ্ছে এক স্বামী তার স্বামী এক সন্ধ্যায় বড় একটা খাম নিয়ে ঘরে ফিরছে। ওকে, খাম নিয়ে ঘরে ফিরছে। সে বলল, এই যে তোমার জন্য এক জিনিস এনেছি। মেয়েটি তাড়াতাড়ি খামটি ছিঁড়ে তার ভিতর থেকে একখানা ছাপানো কার্ড বের করলো। তাতে নিচের কথাগুলি মুদ্রিত ছিল। কি বলা? জনশিক্ষা মন্ত্রী ও মাদাম জর্জ রেম্পন্নু আগামী 18ই জানুয়ারি সন্ধ্যায় তাহাদের নিজ বাসগৃহে অর্থাৎ মসিয়ে ও মাদাম লুইসেলকে উপস্থিত কামনা করেন।
মসিয়ে বলতে হচ্ছে পুরুষদের ক্ষেত্রে, যেমন আমরা বলি মিস্টার, ফ্রান্সে বলে মসিয়ে, আমরা বলি মিসেস, ফ্রান্সে বলে মাদাম। ঠিক আছে, তাহলে মসিয়ে এটা হচ্ছে পুরুষদের জন্য সম্মানসূচক সম্বোধন, আর মাদাম এটা হচ্ছে নারীদের জন্য সম্মানসূচক সম্বোধন। তো আর লইসেল হচ্ছে সেই দম্পতি, ঠিক আছে, মসিয়ে লইসেল আর মাদাম লইসেল, মানে মাতিলদার স্বামীর নাম হচ্ছে লইসেল আর কি। তো মাদাম লুইসেল মসি লুইসেলের উপস্থিতি কামনা করে কে? শিক্ষামন্ত্রী। ঠিক আছে, এই যে আগামী জনশিক্ষামন্ত্রী মাদাম জর্জ রেমপন্নু আগামী 18ই জানুয়ারি, তার মানে প্রোগ্রাম কবে? 18 জানুয়ারি। কার বাসায় প্রোগ্রাম? জনশিক্ষামন্ত্রী মাদাম জর্জ রেমপন্নুর বাসায়। আচ্ছা, তার মানে উনি মহিলা ছিল, ঠিক আছে, যেহেতু মাদাম বলছে। আচ্ছা, এরপর দেখেন, তারপরে বলছে তার স্বামী যেমন আশা করেছিল তেমনভাবে খুশি হওয়ার পরিবর্তে মেয়েটি বিদ্বেষের ভাব নিয়ে আমন্ত্রণ লিপিখানা টেবিলের উপর নিক্ষেপ করে, বিড়বিড় করে বলে, ওখানে নিয়ে তুমি আমায় কি করতে বলো? মানে এটা তুমি আমার কি করতে বলতেছো এটা নিয়ে? আচ্ছা, যদিও বইয়ের মধ্যে এখানে বল বানানটা ল দিয়েই আছে, কিন্তু বানানটা অ্যাকচুয়ালি ল ওকার হবে। এটা বাংলা বানানের নিয়ম অনুযায়ী এই পরিবর্তনটা হবে। যদিও বইয়ের মধ্যে এটা মানে অ দেওয়া আছে, ওকার নাই, বাট বইয়ের মধ্যে এটা ভুল আছে। যাই হোক, তো মেয়ে বলতেছে যে ওখানে নিয়ে তুমি আমায় কি করতে বলো? কেরানির সাথে বিয়ে হয় নিজের স্বামীকে কোনোদিন সম্মান করতে পারেনি মাতিলদা। রূপের দাম্ভিকতায় সে উচ্চাকাঙ্ক্ষী জীবনের যে স্বপ্ন দেখত তা সে স্বপ্ন দেখতো তা পূরণ না হয় নিজের স্বামীকে তুচ্ছ-তাচ্ছিল্য করতো মাতিলদা। ঠিক আছে, আচ্ছা, তাই সে স্বামীর আমন্ত্রণ লিপিটি ছুঁড়ে ফেলে দেয়। আচ্ছা আচ্ছা, এখানে কি যে হবে না সে হবে? রূপের দাম্ভিকতায় যে উচ্চাকাঙ্ক্ষী জীবনের শেষ স্বপ্ন দেখতো না, ঠিক আছে, উচ্চাকাঙ্ক্ষী জীবনের শেষ স্বপ্ন দেখতো তা পূরণ না হয় নিজের স্বামীকে তুচ্ছ-তাচ্ছিল্য করতো মাতিলদা। এখানে একটা কমা দেওয়া যায়, স্বপ্ন দেখতো, হ্যাঁ, তা পূরণ না হয়, এখানে হচ্ছে করে এখানে একটা কমা দেওয়া যায়। ওকে, ফাইন। এরপর দেখেন, এরপরে কি বলছে? এরপরে বলছে হচ্ছে আমন্ত্রণ লিপিটি ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু লক্ষ্মীটি এবার হাজব্যান্ড মনে করেন সারাদিন পর অফিস থেকে বাইরে বাসায় আসছে, তো বউয়ের জন্য একটা জিনিস নিয়ে আসছে, বউ যদি দেখেই বলে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, তাহলে কিন্তু হাজব্যান্ডের সারাদিনের পরিশ্রম সার্থক। কিন্তু আসার পরে বউ যখন ওটা দেখে বলবে এটা কি আনছো, হ্যাঁ, তোমার কি চোখ দুইটা কানা ছিল? তাহলে আলটিমেটলি তখন কি সারাদিন যে হাজব্যান্ড পরিশ্রম করছে সেই পরিশ্রমটা তার মনে করেন মাটি প্লাস হচ্ছে মানে মানসিকভাবে সে কি বিপর্যস্ত হয়ে যাবে। তো কিন্তু যখন মাতিলদা তার হাজব্যান্ডকে এগুলো বললো যে ওটা দিয়ে তুমি আমার কি করতে বলতেছো, তারপরও সে কি হলো ঠান্ডা মাথায় বলতেছে, কিন্তু লক্ষ্মীটি আমি তো ভেবেছিলাম এতে তুমি খুশি হবে, তুমি বাইরে কখনো যাও না, তাই এই এক সুযোগ, চমৎকার এক সুযোগ, এটা জোগাড় করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। সবাই একখানা চাই, কিন্তু খুব বেছে বেছে দেওয়া হচ্ছে, কর্মচারীদের বেশি দেওয়া হয়নি, সেখানে তুমি গোটা সরকারি মহলকে দেখতে পারবে। এটা হচ্ছে তার হাজব্যান্ডের কথা। আচ্ছা, বিরক্তির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মেয়েটি অধীরভাবে বলে উঠলো, ওই ঘটনার মতো একটি ব্যাপার কি পড়ে যাব আমি বলে তুমি মনে করো? মানে এরকম একটা ঘটনা, তাহলে এই জায়গায় আমি কি পড়ে যাব তুমি একটু কি মনে করো? এখন পরে হাজব্যান্ড বলতেছে যে সে ওই সম্পর্কে কিছু ভাবেনি, মানে আগের থেকে মানে সে ওই জায়গায় কি পড়ে যাবে এই সম্পর্কে কিছু ভাবেনি। তো এই কারণে সে বিব্রতভাবে বলল, কেন, আমরা থিয়েটারে যাওয়ার সময় তুমি যেই পোশাকটা পরো সেটা পরবে, ওটা আমার কাছে খুব সুন্দর লাগে। তার স্ত্রীকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখে সে আতঙ্কে নির্বাক ও হতবুদ্ধি হয়ে গেল। তার চোখের কোণের পাশ থেকে মানে চোখের পাশ থেকে বড় বড় দুফোঁটা অশ্রু তার গালের উপর গড়িয়ে পড়লো। কার? মাদাম লুইসেলের, অর্থাৎ মাতিলদার। সে থতমত হয়ে বলল, কি হলো, কি হলো তোমার? আচ্ছা, মসিয়ে লুইসেল ভালোবাসার টানে মাতিলদাকে আমন্ত্রণ পত্র দেখিয়ে খুশি করতে চেয়েছিল, কিন্তু উচ্চাকাঙ্ক্ষী মাতিলদার তৃষ্ণা মেটেনি। তার মধ্যে সর্বদা দেখা দেয় বিষণ্ণতা, হতাশা ও বিরক্তির মনোভাব। প্রবল চেষ্টায় মেয়েটি নিজের বিরক্তি দমন করে তার সিক্তগণ্ড মানে ভেজা গাল, ঠিক আছে, মুছে ফেলে শান্ত কণ্ঠে জবাব দেয়, কিছুই না, শুধু আমার কোনো পোশাক নেই বলে আমি ওই ব্যাপারে যেতে পারবো না। তোমার যে কোনো সহকর্মীর স্ত্রীর পোশাক আমার চেয়ে যদি ভালো থাকে কার্ডখানা নিয়ে তাকে দাও। ঠিক আছে, মানে ব্যাপারটা কীরকম, ধরেন আপনি আপনার ওয়াইফের জন্য, না আপনাদের তো এখনো ওয়াইফ নাই, দুঃখ। আচ্ছা শোনেন, ধরে নেন আপনার ওয়াইফ আছে, ধরে নেন, তো আপনি আপনার ওয়াইফের জন্য একটা কী করবেন, মানে একটা ধরেন একটা গলার হার কিনছেন। এখন গলার হার কিনে আপনি বাসায় গেছেন, বাসায় যাওয়ার পর আপনার ওয়াইফকে বলতেছেন, দেখো তো গলার হারটা তোমার কেমন লাগে। এখন আপনার ওয়াইফ বলতেছে, হ্যাঁ গলার হার আনছে, এই গলার হারটা যেই পোশাকের সাথে মিলবে এরকম কোনো ড্রেস আমার আছে?
তো তোমার যদি কোনো সহকর্মীর বন্ধুর এরকম কোনো ড্রেস থাকে যেটার সাথে এই গলার হারটা মিলবে তারা যে দিয়ে দাও, তাইলে তাইলে আপনার কাছে কেমন লাগবে জিনিসটা? তো ব্যাপারটা হচ্ছে যখন মাতিলদা এই কথা বলছে তখন বলছে যে কার্ডখানা তাকে দিয়ে দাও, সে মনে মনে অনেক দুঃখ পায়, বেচারা আসলে অনেক কষ্ট পাইছে, ঠিক আছে, মানে লইছেল আর কি। তো কারণ হাজব্যান্ড এত কষ্ট করে জিনিসটা আনছে, ভাবছিল ওয়াইফ খুশি হবে, খুশির পরিবর্তে উল্টা রাগ হয়েছে, তো অনেক দুঃখ পায়। তারপর সে জবাব দেয়, মাতিলদা বেশ তো, চলো আলাপ করি আমরা, মানে তোমার এই প্রবলেম কীভাবে সলভ করা যায়, চলো আলাপ করি। আচ্ছা কি বলতেছে, এমন কোনো পোশাক অন্য কোনো উপলক্ষেও যা দিয়ে কাজ চলবে অথচ বেশ সাদাসিধা, তার দাম আর কত হবে, তার দাম আর কত হবে, ঠিক আছে। আচ্ছা কয়েক সেকেন্ড মেয়েটি চিন্তা করে দেখে এমন একটি সংখ্যার বিষয় স্থির করলো যা চেয়ে বসলে হিসাবি কেরানির কাছ থেকে সঙ্গে সঙ্গে এক আতঙ্কিত প্রত্যাখ্যান যেন না আসে। মানে ব্যাপারটা হচ্ছে, ধরেন আপনার একটা ফোন লাগবে, আপনি ইন্টারে পড়েন, আপনার একটা ফোন আসলে জরুরি, ঠিক আছে। এটা ফোন ছাড়া আসলে আপনি এই যে অনলাইনে ক্লাস করা, টিচার বা স্টুডেন্টদের বা বন্ধুদের সাথে কমিউনিকেশন মেনটেন করা, অফলাইনের পাশাপাশি অনলাইনেও নিজেকে আপডেট রাখা, সব কিছু মিলে আপনার একটা ফোন লাগবে। কিন্তু আপনার বাবা খুব বেশি আর্ন করেন না, হয়তো তিনি কৃষক, হয়তো তিনি শ্রমিক, হয়তো তিনি আর্ন করেন, ব্যবসা করেন, চাকরি করেন, কিন্তু তার আর্ন দিয়ে ফ্যামিলির অন্যান্য কাজ করতে করতে মানে পুরোপুরি টাকা সেভিংস করতে পারতেছেন না। সেই অবস্থা আপনি তাকে যা বললেন আমাকে একটা ফোন কিনে দাও, ওকে। এখন বাবা তো প্রথম কথা হচ্ছে ফোন দরকারই নেই, তারপরে কথা হচ্ছে ঠিক আছে ফোন একটা লাগলে যেহেতু তাহলে কিনে দিব। এখন ফোন কিনা দিতে রাজি হয়েছেন, আপনি যদি বলেন আমার iPhone 17 Pro Max লাগবে, তাহলে ব্যাপারটা কেমন হবে? তাইলে কবে যে হারামজাদা তুই দূর হ আমার চোখের সামনে থেকে, তোর ফোন দরকার নেই। সো মাতিলদা লুইসেলকে প্রথমে বলল যে আমার এগুলো লাগবে না, কার্ড টার্ড, তোমার যে বান্ধবীর, তোমার সহকর্মীর যে বউয়ের, যার বউয়ের এরকম জামা কাপড় আছে তারে দিয়ে দাও, ভালো জামা কাপড়, আমার নাই, আমার লাগবে না। এখন যখন লুইসেল রাজি হয়েছে, ঠিক আছে তাহলে একটা জামা কিনো, যখন বলছে ঠিক আছে জামার দাম আর কত হবে, এটা কিনো। এখন মাতিলদা চিন্তা করতেছে, আমি যদি এমন একটা দাম বলি যেটা ও জীবনে বেরই করতে পারবে না, বরঞ্চ বলবে যে থাক ঠিক আছে আমি তাহলে আমার অন্য কোনো ফ্রেন্ডের বউর এটা দিয়ে দিই, তাইলে তার চেয়ে ভালো আমাকে এমন একটা দাম বলতে হবে যেটা সে দিতে পারবে, অ্যাফোর্ড করতে পারবে। এখন মাতিলদা বলছে কত, 400 ফ্রা। কত বলছে? 400 ফ্রা। এই যে দেখেন, এমন একটি সংখ্যার সঙ্গে বিষয় স্থির করলো যা চেয়ে বসলে হিসাবি কেরানির কাছ থেকে সঙ্গে সঙ্গে এক আতঙ্কিত প্রত্যাখ্যান না হতে হয়, ঠিক আছে। শেষ পর্যন্ত ইতস্ত করে মেয়েটি বলল, আমি ঠিক বলতে পারছি না, তবে আমার মনে হয় 400 ফ্রা হলে তা কেনা যাবে। ফ্রা বলতে ফরাসি মুদ্রার নাম, 400 ফ্রা। স্ত্রীর কাছ থেকে অপ্রত্যাশিত আচরণ পাওয়ার পরেও মিতব্যয়ী কেরানি লুইসেল বিরূপ প্রতিক্রিয়া বানানটা ভুল আছে, ওকে, বিরূপ প্রতিক্রিয়া জানায়নি। আচ্ছা, তো বরং মাতিলদা যেহেতু একটি ভালো পোশাকের অভাবে আমন্ত্রণে যেতে চাচ্ছে না, তাই তার জন্য একটি নতুন পোশাক কেনার কথা বলেন। তিনি দাম্পত্য জীবনের সংকট আলোচনার মাধ্যমে সমাধান করতে চেয়েছেন। আচ্ছা, এরপরে কি বলছে, শুনে তার মুখ ম্লান হয়ে গেল। আচ্ছা, শুনে তার মুখ ম্লান হয়ে গেল, কেন ম্লান হয়ে গেল? আচ্ছা, এই ব্যাখ্যাটা এটা এই জায়গায় হইলে আরো ভালো হয়। শেষ পর্যন্ত না, এই জায়গায় না, দুঃখিত, এই জায়গায় দাঁড়ান 1 মিনিট, ওকে। আতঙ্কিত প্রত্যাখ্যান না আসে, না এটাও না, এই যে আর কত হবে, এই জায়গায় হইলে এটা ভালো হতো। হ্যাঁ, তো আমি একটু মার্কটা দিয়ে রাখি, পরবর্তীতে আমি এই জায়গায় শিফট করে দিব, আপনাদেরকে পড়ে গেলেই তো একটা লাভ, ওকে। দেখেন এরপরে কি বলছে, শুনে তার মুখ ম্লান হয়ে গেল, মানে 400 ফ্রা ম্লান, একটু হয়ে গেছে, ওকে। কারণ তার যেসব বন্ধু গত রবিবারে নান্তিয়ারের সমভূমিতে ভরত পাখির শিকারে গিয়েছিল, আগামী গ্রীষ্মে তাদের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছায় একটি বন্দুক কিনবার জন্য ঠিক ততটা অর্থই সে সঞ্চয় করেছিল। মানে 400 ফ্রাস তার কাছে জমা আছে, কিন্তু সে বন্দুক কিনবে পাখি শিকারের জন্য, এই জন্য টাকাটা জমা করে রাখছিল। তার সত্ত্বেও জবাব দিল, ঠিক আছে কি আর করার, বউ চাইছে, বেশ তো আমি তোমাকে 400 ফ্রা দেবো, কিন্তু বেশ সুন্দর একটি পোশাক কিনে নিও। দেখছেন কত জোস হাজবেন্ড, মানে কত ভালো, সে স্ত্রীকে কত ভালোবাসে, স্ত্রী তার এত খোটা দেয়, এত ইয়া করে, তারপরে সে স্ত্রীকে কত ভালোবাসে, ওকে।
অল্প বেতনের চাকরি করা লুইসেল পোশাকের দাম শুনে বিস্মিত হয়। বন্ধুদের সাথে পাখি শিকারে যাওয়ার জন্য শখের বন্দুক হবে, এটা সুখের বন্দুক না, মাঝে মাঝে টাইপিং করতে গিয়ে কি যে হয়। ওকে, শখের বন্দুক কিনতে, আচ্ছা হ্যাঁ, শখের বন্দুক কিনতে যে পরিমাণ অর্থ সঞ্চয় করেছিল তাই মাতিলদাকে দিয়ে দেয় নিজের জন্য একটা পোশাক কিনে নিতে। নিজের শখ বিসর্জন করে সে তার সহধর্মিণীকে সুখী করতে চেয়েছিল। সুখী করতে চেয়েছিল। আচ্ছা, এরপর দেখেন, সহধর্মিণীকে সুখী করতে চেয়েছিল। আচ্ছা, এরপরে কি আছে? বল নাচের দিন। আচ্ছা, বল নাচ মানে হচ্ছে যে প্রোগ্রামের মধ্যে যে নাচটা হয়েছিল, তাহলে বল নাচের দিন, বিনোদনমূলক নৃত্য যেটা বল নাচ, তো দিন যতই এগিয়ে আসতে থাকে ততই মাদাম লুইসেলকে বিচলিত ও উদ্বিগ্ন মনে হয়। অবশ্য তার পোশাক প্রায় তৈরি হয়ে এসেছে। একদিন সন্ধ্যায় তার স্বামী তাকে বলল, তোমার হয়েছে কি? গত 2-3 দিন ধরে তোমার কাজকর্ম কেমন যেন অদ্ভুত ঠেকছে। শুনে মেয়েটি জবাব দেয়, আমার কোনো মণিমুক্তা, একটা দামি জড়োয়া হার নেই এই পোশাকের সাথে পরার জন্য। মানে ব্যাপারটা হচ্ছে, ডিরেক্টলি যদি আগে বলতো আমার পোশাক নাই, হার নাই, কিছুই নাই, তাহলে জামাই বলতো যে এত কিছু লাগবে, তাহলে দরকার নেই। এই জন্য সে পুরোটা বলে নাই, আস্তে আস্তে বলছে। আসলে প্রত্যেকটা মানুষ যখন কারো কাছে কিছু চায়, হ্যাঁ, তখন কিন্তু এরকম আস্তে আস্তেই চায়। আপনারা সোনার তরী কবিতা পড়ছেন না? সোনার তরী কবিতা প্রথমে কি বলছে যে তোমার যেখানে খুশি যাও, যেখানে খুশি তুমি নিয়ে যাও, যারে খুশি মন চায় তারে দিয়ে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলিতে এসে। প্রথমে বলছে এইটা, যখন সব সোনার ধান কুলে উঠানো হয়ে গেছে, এইবার বলতেছে এখন আমারে লহ করুণা করে। তার মানে প্রথমে তো নিজের ধান উঠাইছে, আমি যাবো না এটা বলছে, পরে যখন ধান উঠানো শেষ তখন বলছে এবার একটা আমারও নেও। হ্যাঁ, তার মানে মানুষ সবসময় কি একটু একটু করেই সব চায়, একবার সে কখনো চায় না। কথা বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, তাহলে আমার কোনো মণিমুক্তা, একটি দামি পাথর কিছুই নেই যা আমি নিজেকে দিয়ে সাজাতে পারি। আমায় দেখলে কেমন গরিব গরিব মনে হবে, তাই এই অনুষ্ঠানে আমার না যাওয়াই ভালো হবে। তো এটা যদি কোনো হাজব্যান্ডরে তার ওয়াইফ বলে, তার ভাল লাগে? হাজব্যান্ডের ভাল লাগবে? মনটা ঠিক থাকে? তো হাজব্যান্ড কি বলতেছে, কিছু সত্যিকার ফুল দিয়ে তুমি সাজতে পারো এই ঋতুতে, তাতে বেশ সুরুচিপূর্ণ দেখায়। 10 ফ্রা দিলে তুমি 2টি কি 3টি অত্যন্ত চমৎকার গোলাপ ফুল পাবে। তাহলে 10 ফ্রা দিয়ে 2-3টা গোলাপ ফুল কিনতে চাইছিল বা কেনার পরামর্শ দিছিল। আচ্ছা, মেয়েটি ওই কথায় আশ্বস্ত হলো না। সে জবাবে বলল, না, ধনী মেয়েদের মাঝখানে পোশাকে পরিচ্ছদ ওই রকম খেলো দেখানোর মতো আর বেশি কিছু অপমানজনক নেই। আচ্ছা, স্বামী মাতিলদাকে গোলাপ ফুল নিয়ে সাজতে বলেছিল, কিন্তু মাতিলদা মনে করে এরকম একটা অনুষ্ঠানে কোনো দামি গহনা ছাড়া তাকে বেমানান লাগবে, তাই সে অনুষ্ঠানে যেতে চাচ্ছিল না। তখন তার স্বামী চেঁচিয়ে বলল, মানে চেঁচিয়ে হঠাৎ করে বলল আর কি, যে আচ্ছা কি বোকা, দেখো তো আমরা, যাও তোমার বান্ধবী মাদাম ফোর্স্টিয়ারের কাছ থেকে, মাদাম হবে, ওকে, হ্যাঁ, মাদাম ফোর্স্টিয়ারের সঙ্গে দেখা করে তাকে বলো তার জড়োয়া গহনা যেন তোমায় ধার দেয়। এটুকু আদায় করার তো তার সঙ্গে তোমার পরিচয় যথেষ্ট, মানে এইটুকু আদায় করার জন্য তো তার সঙ্গে তোমার যে পরিচয় আছে সেটা যথেষ্ট। আচ্ছা, সে আনন্দধ্বনি করে উঠলো। তারপর সে বলল, সত্যিই তো, এটা তো আমি ভাবিনি। আচ্ছা, পরদিন সে তার বান্ধবীর বাড়িতে গিয়ে তার দুঃখের কাহিনী তাকে বলল। মাদাম ফোর্স্টিয়ার তার কাচের দরজা লাগানো গোপন কক্ষে গিয়ে বড় একটি জড়োয়া গহনার বাক্স বের করে এনে তা খুলে বলল, ভাই যা ইচ্ছা এখান থেকে নাও। এই যে দেখছেন, মাদাম ফোর্স্টিয়ার আমার মতো অবস্থা ছিল, ভাই, সবাইরে ভাই বলতো, আপু হইলেও ভাই, ভাই হইলেও ভাই, সবাইরই ভাই। যে দেখেন মাদাম ফোর্স্টিয়ার কি বলতেছে, ভাই তোমার যা ইচ্ছা নেও তো। সো সে প্রথমে দেখলো কয়েকটি কঙ্কন মানে হাতের বালা আর কি, হাতের অলংকার বিশেষ। তারপরে একটি মুক্তার মালা ও মণিমুক্তা খচিত চমৎকার কারুকার্য ভরা একটি সোনার ভেনিসার ক্রুশ, ওকে, খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক যেটা। আয়নার সামনে গিয়ে সে জড়োয়া গহনাগুলি পরে পরে দেখে আর ইতস্তত করে বলে, কিন্তু ওগুলি নেওয়ার সিদ্ধান্ত, মানে ইতস্তুতি করে, কিন্তু ওগুলো নেওয়ার সিদ্ধান্ত করতে ছেড়ে যেতেও পারে না। তারপরে জিজ্ঞেস করে, আর কিছু তোমার নেই? কেন, আছে, তোমার যা পছন্দ তুমি বেছে নাও। আচ্ছা, হঠাৎ সে কালো স্যাটিনের, মানে মসৃণ চকচকে রেশমি বস্ত্র, এরকম স্যাটিনের একটি বাক্সে দেখলো অপরূপ একখানা হীরার হার।
অদম্য কামনায় তার বুক দূর দূর করে। সেটা তুলে নিতে গিয়ে তার হাত কাঁপে। সে তার পোশাকের উপর দিয়ে সেটা গলায় তুলে নেয় এবং সেগুলো দেখে আনন্দে বিহ্বল হয়ে যায়। তারপর উদ্বেগ ভরা ইতস্ততভাবে সে জিজ্ঞাসা করলো, তুমি ওইখানে আমায় ধার দেবে? শুধু এটা? কেন দেবো না, নিশ্চয়ই দেবো, মাদাম ফোর্স্টিয়ার বলতেছে। আচ্ছা, সে সবেগে তার বান্ধবীর গলা জড়িয়ে ধরে, পরম আবেগে তাকে বুকে চেপে ধরে, তারপর তার সম্পদ নিয়ে সে চলে যায়। আচ্ছা, মাতিলদার বান্ধবী ছিল উদার মনের মানুষ। নেকলেসের জন্য মাতিলদা তার দ্বারস্থ হলে নিঃসংকোচে নেকলেস ধার দেয়, যা পেয়ে মাতিলদা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। বল নাচের দিন এসে গেল। মাদাম লইসেলের জয় জয়কার। সে ছিল সবচেয়ে সুন্দরী, সুরুচিময়ী, সুদর্শনা, হাস্যময়ী ও আনন্দপূর্ণ। কতগুলো গুণে গুণান্বিত। সব পুরুষ তাকে লক্ষ্য করছিল, তার নাম জিজ্ঞাসা করে তার সঙ্গে আলাপের আগ্রহ প্রকাশ করছিল। মন্ত্রিসভার সব সদস্যের তার সঙ্গে ওয়ার্ল্ডস নৃত্য, একটা হচ্ছে বল নৃত্যের দিন, আর মন্ত্রিসভার সদস্যরা তার সাথে করতে চেয়েছিল হচ্ছে ওয়ার্ল্ডস নৃত্য। ওয়ার্ল্ডস নৃত্য কোনটা? ওই যে টক 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 টক, হলিউডের মুভিগুলোতে দেখা যায় মাঝে মাঝে, ঠিক আছে? তো ওয়ার্ল্ডস নৃত্য করতে ইচ্ছে হচ্ছিল। তো তারপর হচ্ছে স্বয়ং শিক্ষামন্ত্রী তার দিকে দৃষ্টি দিচ্ছিলেন, ঠিক আছে? স্বয়ং শিক্ষামন্ত্রী তার দিকে দৃষ্টি দিচ্ছিলেন। আনন্দে মত্ত হয়ে আবেগ ও উৎসাহ নিয়ে সে নৃত্য করছিল। তার রূপের বিজয় গর্বে, সাফল্যের গৌরবে সে আর কিছুই ভাবে না। এক আনন্দের মেঘের ওপর দিয়ে যেন ভেসে আসছিল এইসব আহুতি ও মুগ্ধতা আর জাগ্রত সব কামনা। যে কোনো মেয়ের অন্তরে এই পরিপূর্ণ বিজয় কত মধুর কল্পনা করতেছে সে। আচ্ছা, ভোর 4টার দিকে এসে বাড়ি ফিরে গেল। অন্য সেই তিনজন ভদ্রলোকের স্ত্রী খুব বেশি ফুর্তিতে মর্ত ছিল। তাদের সঙ্গে তার স্বামী ছোট একটি বিশ্রাম কক্ষে মধ্যরাত্রি পর্যন্ত আধ ঘুমে বসেছিল। আচ্ছা, বাড়ি ফিরবার পথে গায়ে জড়াবার জন্য তারা যে 8 পৌরের সাধারণ চাদর নিয়ে এসেছিল সে তার কাঁধের উপর সেটি ছড়িয়ে দেয়। বলনাচের পোশাকে অপরূপ সৌন্দর্যের সঙ্গে এটির দারিদ্র সুপরিস্ফুট হয়ে উঠেছিল। তার মানে সে যে জামা পরছিল, হীরার পরছিল, সেটার সাথে উপরে যে চাদরটা পরছিল, মানে জামাই যখন বের হওয়ার সময় দেয় যে ঠান্ডা লাগবে, তো চাদরটা যেটা দিছিল এইটা আসলে কোনোভাবে মানানসই না, বেমানান। তো এই অংশে গল্পের চরম মুহূর্ত অর্থাৎ মাতিলদার গৌরবের প্রকাশ বর্ণনা করা হয়েছে। যে কোনো মেয়ের অন্তরে এই পরিপূর্ণ বিজয় অত্যন্ত মধুর। বলনাচের রাত যেন মাতিলদার রূপ প্রদর্শনের গৌরব গাথা প্রকাশ করছে। কিন্তু নাচ শেষে ভোরবেলা বাড়ি ফেরার সময় গায়ে জড়ানো নিজেদের 8 পৌরের চাদরে ঠিকই দারিদ্র্য আবার ফুটে ওঠে। মেয়েটি তা অনুভব করতে পারে, তাই অন্য যেসব ধনী মেয়ে দামি পশমি চাদর দিয়ে গা ঢেকেছিল তাদের চোখে না পড়বার জন্য সে তাড়াতাড়ি এগিয়ে যেতে লাগলো। আচ্ছা, লইসেল তাকে টেনে ধরে বলল, থামো, তোমার ঠান্ডা লেগে যাবে ওখানে, আমি একখানা গাড়ি ডেকে আনি। কিন্তু মেয়েটি কোনো কথায় কান্না দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নামতে থাকে। রাস্তায় যখন তারা পৌঁছে গেল সেখানে কোনো গাড়ি পাওয়া গেল না। তারা গাড়ির খোঁজ করতে করতে অনেক দূরে কোনো একখানাকে দেখে তার গাড়োয়ানকে ডাকতে থাকে। আচ্ছা, মানে অনেক দূরে একটা গাড়িকে দেখে তার গাড়োয়ানকে ডাকতে থাকে, মানে গাড়ির যিনি ড্রাইভার তারা ডাকতেছে। মাতিলদার প্রতি লইসেলের অগাধ ভালোবাসা এবং দায়িত্ববোধ প্রকাশ পেয়েছে এখানে। এদিকে অনুষ্ঠানের ধনী মেয়েদের সামনে তার দারিদ্র্য যেন উন্মোচিত না হয়ে পড়ে, তাই সে দ্রুত পায়ে চাদর গায়ে না দিয়েই সিঁড়ি দিয়ে নামতে শুরু করে। হতাশ হয়ে কাঁপতে কাঁপতে তারা সিন নদীর তীরে হাঁটতে থাকে। তার মানে একটা নদীর নাম আছে নেকলেস গল্পের নাম হচ্ছে সিন নদী। সিন নদীর তীর দিয়ে তারা হাঁটতে থাকে। গাড়ি না পেয়ে তারা উভয়ে নদীর তীর ধরে হাঁটতে থাকে। এদিকে গায়ে কোনো চাদর না থাকায় তারা ভোরবেলা ঠান্ডায় কাঁপতে থাকে। শেষ পর্যন্ত যে পুরাতন একখানা তারা পায় তা হলো সেই নিশাচর 2 যাত্রীর গাড়ি, যা প্যারিতে সন্ধ্যার পর লোকের চোখে পড়ে তার একখানা। মানে প্যারিসে সন্ধ্যার পর এক ধরনের গাড়ি চোখে পড়ে সব মানুষের, সেটা হচ্ছে 2 যাত্রীর গাড়ি, ঠিক আছে? তো সেই রকম একটা গাড়ি তাদের চোখে পড়ে এবং তারা সেটাতে উঠে পড়ে। আচ্ছা, তো যেই দিনে এইগুলি নিজেদের দুর্দশা দেখাতে লজ্জা পায়। আচ্ছা, মানে এই গাড়িগুলোর কথা বলছে যে বর্তমানে যে আধুনিক গাড়ি সেই জায়গায় এই গাড়িগুলো তাদের নিজেদের অবস্থা দেখাতে লজ্জা পায়। আচ্ছা, ফ্রান্সের 2 যাত্রীর গাড়ি কখনো দিনের বেলা চলে না, কারণ সেগুলো ফিটনেসবিহীন। তাই এসব গাড়ির দুর্দশা এতটাই প্রকট যে সেগুলো শুধু রাতে চলাচল করতো। ওইখানেই, মানে ওই নিশাচর 2 যাত্রীর গাড়িকে বোঝানো হয়েছে, ওইখানেই তাদের মার্টার স্ট্রিটে ঘরের দরজা পর্যন্ত নিয়ে গেল। তার মানে তাদের বাসা কোথায়? মার্টার স্ট্রিটে। পাইছেন? তাহলে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট লাইন যে তাদের বাসা কোথায়? মার্টার স্ট্রিটে। ওকে, মার্টার স্ট্রিটে ঘরের দরজা পর্যন্ত নিয়ে গেল, ঘরের দরজা পর্যন্ত তাদেরকে নিয়ে গেল। আচ্ছা, এরপরে কি বলছে? আচ্ছা,
তারা ক্লান্তভাবে তাদের কক্ষে গেল। মেয়েটির সব কাজ শেষ, কিন্তু স্বামীর ব্যাপারে তার মনে পড়লো যে 10টায় তাকে আপিসে গিয়ে পৌঁছাতে হবে। নিজেকে গৌরবমণ্ডিত রূপে শেষ একবার দেখার জন্য সে আয়নার সামনে গিয়ে তার গলার চাদরখানা খোলে। হঠাৎ সে আর্তনাদ করে উঠল, তার হারখানা গলায় জড়ানো নেই। তার মানে যে হারটা নিয়ে সে এতক্ষণ এত গৌরব করছে সেই হারটা নাই, গলায় মিসিং। এখন সেটা কি চুরি হয়েছে না পড়ে গেছে না কি হয়েছে, দেরণ্য। ওকে, এরপরে দেখেন তার স্বামীর পোশাক তখন অর্ধেক মাত্র খোলা হয়েছে। হাজব্যান্ড মাত্র অর্ধেক ড্রেস খুলছে, বাকিটা আমরা খুলে নাই। ঠিক আছে, সে জিজ্ঞাসা করলো কি হয়েছে। উত্তেজিতভাবে মেয়েটি তার দিকে ফিরে বলল, আমার কাছে মাদাম ফোর্স্টিয়ার হারখানা নেই। আতঙ্কিতভাবে সে উঠে দাঁড়ালো। কি বললে? তা কি করে হবে, এটা সম্ভব নয়। পোশাকের ও বহির্বাসের ভাঁজের মধ্যে, পকেটে, সব জায়গায় তারা খোঁজ করে, কিন্তু তা খুঁজে পাওয়া গেল না। আচ্ছা, তারপরে বলতেছে কি, স্বামী জিজ্ঞাসা করলো, ওই বাড়ি থেকে চলে আসবার সময় তা যে তোমার গলায় ছিল তোমার ঠিক মনে আছে? তো স্ত্রী বলতেছে, হ্যাঁ, আমরা যখন বিশ্রাম কক্ষ দিয়ে বেরিয়ে আসছিলাম তখনও তা ছিল, আমার খেয়াল আছে। কিন্তু তুমি যদি ওটা রাস্তায় হারাতে, ওটা তো পড়বার একটা শব্দ আমাদের শোনা উচিত ছিল। গাড়ির মধ্যে নিশ্চয়ই পড়েছে মনে হয়। হ্যাঁ, সম্ভবত তাই। তুমি গাড়ির নম্বরটি টুকে নিয়েছিলে? পরে বলতেছে, না। আর তুমি কি তা লক্ষ্য করেছিলে? পরে বলতেছে, না। হতাশভাবে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। শেষ পর্যন্ত লুইসেল আবার পোশাক পরে নিল। সে বলল, আমি যাচ্ছি, দেখি যতটা রাস্তা আমরা হেঁটে আসছিলাম সেখানে খুঁজে পাওয়া যায় কিনা। তারপর সে গেল। মেয়েটি তার সান্ধ্য গাউন পরেই রয়ে গেল, মানে আর হতবিহ্বল। আচ্ছা, বিছানায় শুতে যাবার শক্তি তার নেই। কোনো উচ্চাসা বা ভাবনা ছাড়াই সে একখানা চেয়ারে গা এলিয়ে পড়ে রইল। সান্ধ্য গাউন হচ্ছে ইউরোপীয় স্ত্রীলোকের সেমিজ জাতীয় পোশাক। তারপর হচ্ছে মাতিলদা ক্লান্ত হওয়া সত্ত্বেও নেকলেসের চিন্তায় তার ঘুম আসছিল না। বিমর্ষ হয়ে সে চেয়ারে গা এলিয়ে পড়েছিল। আচ্ছা, সকাল 7টার দিকে তার স্বামী ফিরে এলো। মানে আগে তো 4টায় ওখান থেকে বেরিয়েছিল, বাসায় আসছিল, কিন্তু সকাল 7টায় যেহেতু আবার বেরিয়ে গেছিলো, সকাল 7টায় আবার তার স্বামী ফিরে এলো। কিছুই সে খুঁজে পায়নি। সে পুলিশের কাছে গাড়ির আপিসে গিয়েছিল এবং পুরস্কার ঘোষণা করে একটা বিজ্ঞাপনও দিয়ে এসেছে। সে যথাসাধ্য করে এসেছে বলে তাদের মনে কিছুটা হলেও আশা হলো। ওই ভয়ানক বিপর্যয়ে মেয়েটি সারাদিন এক বিভ্রান্ত অবস্থায় কাটালো। সন্ধ্যাবেলা যখন লুইসেল ফিরে এলো তখন তার মুখে যন্ত্রণার মলিন ছাপ। কিছুই সে খুঁজে পায়নি। সে বলল, তোমার বান্ধবীকে লিখে দিতে হবে যে হারখানার আংটা তুমি ভেঙে ফেলেছ, তাই তা তুমি মেরামত করতে দিয়েছ, তাতে আমরা ভেবে দেখার একটা সময় পাবো। আচ্ছা, তার নির্দেশ মতো মেয়েটি তাই লিখে দিল। 1 সপ্তাহ শেষ হওয়ায় তারা সব আশা ত্যাগ করলো। বয়সে 5 বছরের বড় লুইসেল ঘোষণা করলো, ওই জড়োয়া গহনা ফেরত দেওয়ার ব্যবস্থা আমাদের করতে হবে। মানে দেখেন, আলটিমেটলি একটা জিনিস ধার নিয়ে আসছে, এখন হারিয়ে গেছে, কিন্তু হারিয়ে গেলে তো আর জিনিসটা তো আমার না। সো যেহেতু ধার নিয়ে আসছি, ওটা ফেরত দেওয়ার ব্যবস্থা আমাদের করতেই হবে, যা করে হোক। তো সেটার জন্য লুইসেল, মানে আদর্শগত দিক থেকেও লুইসেল যে খুব ভালো, সেই জিনিসটা এখানে বারবার বোঝানো হয়েছে। আচ্ছা, তো এরপরে কি বলছে, পরদিন যেই বাক্স ওটা ছিল তার ভিতরে যেই স্বর্ণকারের নাম ছিল তার কাছে তারা সেটা নিয়ে গেল। সে তার খাতাপত্র ঘেটে বলল, মাদাম, ওই হারখানা আমি বিক্রি করিনি, আমি শুধু বাক্সটা দিয়েছিলাম। তারপর তারা সেই হারটির মতো হার খোঁজ করবার জন্য তাদের স্মৃতির উপর নির্ভর করে এক স্বর্ণকার থেকে অন্য স্বর্ণকারের কাছে যেতে থাকে। দুজনেরই শরীর বিরক্তি ও উদ্বেগে খারাপ হয়ে গেছে। প্যালেস রয়্যালে তারা এমন এক হীরার কণ্ঠহার দেখলো, সেটা ঠিক তাদের হারানো হারের মতো। তার দাম 40,000 ফ্রা। হারের দাম কত? 40,000 ফ্রা। আচ্ছা, 36,000 ফ্রাতে তারা তা পেতে পারে। মানে দাম 40,000 ফ্রা, কিন্তু 36,000 ফ্রা দিলে হীরার হারটা তাকে দেওয়া যাবে। আচ্ছা, 3 দিন যেন ওটা বিক্রি না করে সেজন্য, কারণ তাদের কাছে তো টাকা নাই, টাকা নিয়ে যায়নি। তো দোকানদারকে বলে আসছে, আচ্ছা ঠিক আছে, 3 দিন এটা কারোর কাছে বিক্রি করুন না, 3 দিনের মধ্যে যদি টাকা নিয়ে আসতে না পারি তাহলে আপনি বিক্রি করে দিন। বলতেছে 3 দিন যেন ওটা বিক্রি না করে সেজন্য তারা স্বর্ণকারকে বিশেষভাবে অনুরোধ করলো। তারা আরও ব্যবস্থা করলো যে যদি ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগেই ওই হারটি খুঁজে পাওয়া যায়, তার মানে কোন মাসে তারা এটা হারাইছে? 18ই জানুয়ারি প্রোগ্রাম ছিল। 18ই জানুয়ারি প্রোগ্রাম শেষে আসার সময় হারাইছে। তো বলতেছে যদি ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগে ওই হারটি খুঁজে পাওয়া যায় তাহলে এটা তারা ফেরত দিবে, মানে আগের হারটা পাওয়া গেলে এটা তারা ফেরত দিবে, এবং ফেরত দিলে 34,000 ফ্রা তাদেরকে ফেরত দেওয়া হবে দোকান থেকে।
মানে তার মানে আলটিমেটলি মনে করেন যে 36,000 ফ্রা দিয়ে এখন তারা নিতে পারবে। হারের মূলধন ছিল 40,000 টাকা, কিন্তু তারা 36 দিয়ে নিতে পারবে। আর যদি ফেব্রুয়ারি মাসের মধ্যে ওই হারটা ফেরত পাওয়া যায় আগের, তাহলে নতুন যেটা নিছে এটা দোকানে আবার ফেরত দিলে দোকানদার 36,000 দিয়ে কিনছিল, মানে বিক্রি করছিল তখন, এখন আবার ওই মালিককে মানে 34,000 ফ্রা ফেরত দিবে। বুঝতে পারছেন, মানে হার দোকানে ফেরত দেওয়ার কারণে। আচ্ছা, তো লুইসেলের কাছে তার বাবার মৃত্যুর পরে প্রাপ্ত 18,000 ফ্রা ছিল, বাকিটা সে ধার করলো। তার মানে হারের দাম কত? 36,000 ফ্রা। ঠিক আছে, তাহলে 18,000 ফ্রা ছিল, তাহলে ধার করলো কত? ধার করলো বাকি 18,000, 8 দুগুণে 16, তার মানে 18 দুগুণে 36, তাহলে বাকি 18,000 টাকা সে ধার করলো। অনেক খোঁজাখুঁজির পর লুইসেল দম্পতি নেকলেসটির অনুসন্ধান সূত্রে গমন করে প্যালেস রয়্যালে। সেখানে তারা হারানো নেকলেসটির অনুরূপ আরেকটি নেকলেস দেখতে পায় এবং সেটা কেনার সিদ্ধান্ত নেয়। অত্যন্ত দরিদ্র হওয়ার কারণে লুইসেল তার উত্তরাধিকার সূত্রে পাওয়া 18,000 ফ্রা এর পাশাপাশি আরও ধার নিয়ে নেকলেসটি 30,000 ফ্রা দিয়ে কিনে। হ্যাঁ, 30 না তো 36 দিয়ে কিনলো না, 36 দিয়ে কিনছে। হ্যাঁ, এই যে 36,000 ফ্রাতে তারা এটা কিনতে পারে, আর ফেরত দিলে 34,000 ফ্রা পাবে। তার মানে 36, এটা মনে হয় হচ্ছে 30 না, এটা 6 আছে, 6 টাকা এটা গেছে। নেকলেসটি 36,000 ফ্রা দিয়ে তারা কেনে। ঠিক আছে, ওকে। এরপর দেখেন কি বলছে। হ্যাঁ, এরপর কি বলছে? 36,000 ফ্রা দিয়ে কেনে। মাদাম লুইসেল যখন জড়োয়া গহনা মাদাম ফোর্স্টিয়ারকে ফেরত দিতে গেল, তখন শেষোক্ত মেয়েটি নির্জীব কণ্ঠে বলল, শেষোক্ত মেয়েটি মানে মাদাম ফোর্স্টিয়ারের কথা বলতেছে আর কি। তো মাদাম ফোর্স্টিয়ার নির্জীব কণ্ঠে বলতেছে, ওটা আরও আগে তোমার ফেরত দেওয়া উচিত ছিল, কারণ আমারও তো দরকার হতে পারতো। তার বান্ধবী সেই ভয় করেছিল, তেমনভাবে সে গহনার বাক্সটি খুললো না। যদি বদলে দেওয়া হয়েছে সে টের পেত, সে কি মনে করতো, সে কি বলতো, সে কি ভাবতো, সে কি তাকে অপহরক ভাবতো, মানে চোর ভাবতো। আচ্ছা, এগুলো মনে মনে কল্পনা করতেছে মাদাম লুইসেল। এবার মাদাম লুইসেল দরিদ্র জীবনের ভয়াবহতা বুঝতে পারে। এবার আসেন গল্পের নতুন টার্নিং পয়েন্ট। আচ্ছা, সে তার নিজের কাজ সম্পূর্ণ সাহসের সঙ্গেই করে যায়। ওই দুঃখজনক দেনা শোধ করা প্রয়োজন, মানে ওই যে 18,000 ফ্রা ধার নিছে সেটা সে তা দেবে। দাসীকে তারা বিদায় করে দিল। তারা তাদের বাসা পরিবর্তন করলো, নিচু ছাদের কয়েকটি কামরা তারা ভাড়া করলো। ঠিক আছে, মানে ছোট। আচ্ছা, মাদাম ফোর্স্টিয়ারকে হারানো নেকলেসটি লুইসেল কিনেছিল অনেক অর্থ দিয়ে, আর এই অর্থ তারা ধার করেছিল, যার ফলে তাদের জীবনে নেমে আসে দারিদ্র্যের বজ্রাঘাত। তাই তারা জীবন ব্যবস্থার পরিবর্তন করতে বাধ্য হয়। আচ্ছা, তার মানে ওই যে বুয়া ছিল, বুয়া বাদ দিয়ে দিছে, নিজের কাজ নিজেই করতেছিল, একটু ঘরও মোটামুটি যেরকম ছিল তার চেয়েও আরও নিম্ন পর্যায়ের ঘরে এসে তারা চলে গেছে। আচ্ছা, ঘরকন্যার সঠিক কাজ ও রান্নাঘরের বিরক্তিকর কাজকর্ম সে শিখে নিল। তার গোলাপি নখ দিয়ে সে বাসন ধোয়, তৈলাক্ত পাত্র ও ঝোল রাধার কড়াই মাঝে, ময়লা কাপড় চোপড়, সেমিজ, বাসন মোছার গামছা সে পরিষ্কার করে দড়িতে শুকাতে দেয়। রোজ সকালে সে আবর্জনা নিয়ে রাস্তায় ফেলে। সিঁড়ির প্রত্যেক ধাপে শ্বাস নেবার জন্য থেমে থেমে সে জল তোলে, মানে কষ্ট করে করে জল তোলে। সাধারণ পরিবারের মেয়ের মতো পোশাক পরে সে হাতে ঝুড়ি নিয়ে মুদি, কষাই ও ফলের দোকানে যায় এবং তার দুঃখের পয়সার একটির জন্য পর্যন্ত দর কষাকষি করে। মানে টাকাটা সেভ করার জন্য সে একটা পয়সার জন্য হলো ওই মুদি, ঠিক আছে, তারপর হচ্ছে দোকানদার, এদের সাথে মুদি দোকানদার বা বাজার এসব জায়গায় সে দর কষাকষি করে। প্রত্যেক মাসেই সময় চেয়ে কিছু দলিল বদল করতে হয় কাউকে কিছু শোধ দিতে হয়। মানে সবাই একজনের কাছ থেকে তার 18,000 ফ্রা আনে নাই, অনেকজনের কাছ থেকে ধার নিয়ে 18,000 ফ্রা তারা নিয়েছিল। তো প্রত্যেক মাসেই সময় দেয়, কিন্তু দেখা যায় যে কারোটা পারে না, তো এই কারণে টাইম চেঞ্জ করতে হয়, আবার টাইম বাড়াইতে হয় আর কি। আচ্ছা, অনেকটা বিপদে পড়েই বাড়ির কাজকর্ম শেখে মাতিলদা। অর্থশাস্ত্রে দাসীকে বিদায় করে সব কাজ সে নিজেই করতে শুরু করে। যে রূপ নিয়ে সে দম্ভ প্রকাশ করত, সেই রূপ মলিন হয়ে যেতে থাকে সাংসারিক কাজের চাপে। তার স্বামীও সন্ধ্যাবেলা কাজ করে। সে কয়েকজন ব্যবসায়ীর হিসাবের খাতা ঠিক করে। রাতে এক পাতা 5 শাও হিসেবে সে প্রায়ই লেখা নকল করে। আচ্ছা, শাও জিনিসটা কি আমি জানি না, বাট আমার ধারণা এটা হয়তো বা আমাদের দেশে যেমন টাকা, তো 100 পয়সায় 1 টাকা, তো আমার ধারণা হয়তো বা এরকম নির্দিষ্ট কিছু শাও দিয়ে হচ্ছে 1 ফ্রা হয়। মানে ওদের তো মূলত হচ্ছে ফ্রাটা হচ্ছে ওদের ইয়া,
তো এই শাওটা হচ্ছে মনে করেন পয়সার মতো, কারণ কেমনি বুঝলাম, মানে আমার ধারণা আর কি, সে কয়েকজন ব্যবসায়ীর হিসাবের খাতা ঠিক করে। তো হিসাবের খাতা ঠিক করার বিনিময় কি, রাত্রে 1 পাতা 5 শাও, মানে 1 পাতা ঠিক করে দিবে, এটার বিনিময়ে 5 শাও পাবে, 5 পয়সা পাবে, এরকম কিছু, ঠিক আছে। 5 শাও হিসাবে সে প্রায় লেখা নকল করে, ঠিক আছে। আচ্ছা, ঋণ পরিশোধের জন্য মসিয়ে লইসেল শিক্ষা পরিষদ অফিসে চাকরির পাশাপাশি রাত্রে অতিরিক্ত কাজ করে অর্থ উপার্জন করত। এরকম জীবন 10 বছর ধরে চললো। তাইলে তাদের এরকম কষ্টের জীবন কত বছর ধরে চললো? তাদের এরকম কষ্টের জীবন চললো 10 বছর ধরে। আচ্ছা, এরপরে কি বলছে, 10 বছরের শেষে তারা সবকিছু মহাজনের সুদ সহ প্রাপ্য নিয়ে সব ক্ষতিপূরণ করে ফেলতে পারে। তাছাড়া কিছু তাদের সঞ্চয়ও হলো। মাদাম লুইসেলকে দেখলে এখন বয়স্কা বলে মনে হয়। সে এখন গরিব গৃহস্থ ঘরের শক্ত কর্মঠ ও অমার্জিত মেয়ের মতো হয়ে গেছে। তার চুল অবিন্যস্ত, ঘাগরা একপাশে মোচড়ানো, হাতগুলো লাল। সে চড়া গলায় কথা বলে এবং বড় বড় কলসিতে জল এনে মেজে ধোয়। কিন্তু কখনো তার স্বামী যখন আপিসে থাকে, জানালার ধারে বসে বিগত দিনের সেই সান্ধ্য অনুষ্ঠান ও সেই বল নাচে তাকে এত সুন্দর দেখাচ্ছিল, এমন অতিরিক্ত প্রশংসা পেয়েছিল, তার কথা সে মনে মনে ভাবে। আচ্ছা, তার মানে মনের বয়স তো আর মনে করেন যে কখনো মন তো কখনো বুড়ো হয় না, শরীরটা বুড়ো হয়, মনটা তো সেই সবসময় কীরকম থাকে, আজীবন সেই ছোটোবেলার মতোই থাকে, বুঝতে পারছেন। মন সবসময় আপনার মানে আনন্দের সময়গুলোকেও ধরে রাখে, বেদনার সময়গুলোকেও ধরে রাখে। ওকে, তো অল্প বয়সে মাত্রাতিরিক্ত কাজের চাপে চেহারায় বার্ধক্যের, আচ্ছা চেহারায় হবে, চেহারায় লিখছি, ওকে হ্যাঁ ওকে, চেহারায় বার্ধক্যের ছাপ পড়ায় মাদাম লুইসেলকে বয়স্কা বলে মনে হয়। অবসরে সে অতীতের সোনালী দিনের কথা মনে পড়ে। যদি সে গলার সেই হারখানা না হারাতো তাহলে কেমন হতো কে জানে, কে বলতে পারে। কি অনন্য সাধারণ এই জীবন, আর তার মধ্যে কত বৈচিত্র্য। সামান্য একটি বস্তুতে কি করে একজন ধ্বংস হয়ে যেতে পারে, আবার বাঁচতেও পারে। লুইসেল দম্পতির জীবনে ঘটে যাওয়া সুন্দর ও খারাপ দিনগুলোর বিপরীত প্রসঙ্গে এই কথাগুলো বলা হয়েছে। এক রবিবারে সারা সপ্তাহের নানা দুশ্চিন্তা মন থেকে দূর করার জন্য সে যখন চাম্পাস এলিসিসে ঘুরে বেড়াচ্ছিল, চাম্পাস এলিসিস একটা জায়গার নাম, পার্কের মতো, তো এটাতে ঘুরে বেড়াচ্ছিল, হঠাৎ একটি শিশু নিয়ে ভ্রমণরত একজন মেয়ে তার চোখে পড়লো। সে হলো মাদাম ফোর্স্টিয়ার। আচ্ছা, সে এখনো যুবতী, সুন্দরী, আকর্ষণীয়া। দেখে মাদাম লুইসেলের মন খারাপ হয়ে গেল। সে কি ওই মেয়েটির সঙ্গে কথা বলবে? পরে মনে 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 চিন্তা করছিল যে আমি কি তার সাথে কথা বলবো। পরে চিন্তা করলো, হ্যাঁ কেন কথা বলবো না, আমি তো টাকা দিয়েই দিছি, তার হারও পরিশোধ করে দিছি। আচ্ছা, তো পরে বলতেছিল হ্যাঁ অবশ্যই বলবে, তাকে যখন সব শোধ করা হয়েছে তখন সব কিছু খুলে সে বলবে, কেন বলবে না। আচ্ছা, সে মেয়েটির কাছে এগিয়ে গিয়ে বললো, সুপ্রভাত জেনি, মানে মাদাম ফোর্স্টিয়ারের ডাক নাম আর কি। ওকে, তার বন্ধু তাকে চিনতে পারলো না। এক সাধারণ মানুষ তাকে এমন অন্তরঙ্গভাবে সম্বোধন করায় অবাক হলো, মানে অন্তরঙ্গভাবে সম্বোধন করছে, মানে ডাকনাম তো সবাই জানে না। আচ্ছা, সে অবাক হলো। সে বিব্রতভাবে বলল, কিন্তু মাদাম আপনাকে তো চিনলাম না, বোধহয় আপনার ভুল হয়েছে। না, আমি মাতিলদা লুইসেল। তার বান্ধবী বিস্ময়ে চেঁচিয়ে উঠে বলল, হায় আমার বেচারি মাতিলদা, এমনভাবে কি করে তুমি বদলে গেলে। হ্যাঁ, তোমার সঙ্গে দেখা হওয়ার পর থেকেই আমার দুর্দিন যাচ্ছে, বেশ কিছু দুঃখের দিন গেছে, আর সেটা হয়েছে শুধু তোমার জন্য। এখন মাদাম ফোর্স্টিয়ার, আমার জন্য? তা কি করে হলো? তো তারপরে বলতেছে, হ্যাঁ আমার জন্য তা কি করে হলো? সেই যে কমিশনারের বল নাচের দিন তুমি আমাকে তোমার হীরার হারটা পরতে দিয়েছিলে, মনে পড়ে? পরে বলছে, হ্যাঁ বেশ মনে আছে। কথা হচ্ছে সেখানে আমি হারিয়ে ফেলেছিলাম। পরে বলতেছে, কি বলছো তুমি? তাহলে আমায় ফেরত দিলে কিভাবে? ওকে, কি করে তুমি তা আমায় তুমি ফেরত দিয়েছিলে? ঠিক সেখানার মতো একটি তোমাকে আমি ফেরত দিয়েছিলাম, তার দাম দিতে 10 বছর লেগেছে। তুমি বুঝতেই পারো, আমাদের মতো লোক যাদের কিছুই ছিল না তাদের পক্ষে তা সহজ ছিল না, কিন্তু তা শেষ হয়েছে এবং সেজন্য আমি এখন ভালোভাবেই নিশ্চিত হয়েছি। মাদাম ফোর্স্টিয়ার তাকে কথার মাঝপথে থামিয়ে বলল, তুমি বলছো যে আমারটা ফিরিয়ে দেওয়ার জন্য তুমি একখানা হীরার হার কিনেছিলে যার দাম ছিল 36,000 ফ্রাঁ? হ্যাঁ, তা তুমি খেয়াল করনি ওই দুটি একরকম ছিল, বলে সে গর্বের ভাবে ও সরল আনন্দে একটু হাসলো। মানে মাদাম লুইসেল মনে মনে একটু চিন্তা করতেছে, তুমি তো ধরতে পারো নাই, তুমি তো খেয়াল করো নাই, ধরতে পারো না জিনিসটা, আমি তো চেঞ্জ করে দিয়েছিলাম, ঠিক আছে, অরিজিনাল হীরারটা আরেকটা দিছিলাম আর কি। আচ্ছা, সে একটু মনে মনে হাসলো আর গর্ব করলো।
দেখে মাদাম ফোর্স্টিয়ারের মনে খুব লাগলো। তো মনে খুব লাগলো বলতে এটা নেগেটিভ হবে না, মানে খারাপ লাগছে আর কি। তো সে তার দুটি হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল, মানে ঠিক আছে, মানে আফসোস চেহারা আর কি, দুটি হাতের মধ্যে নিয়ে বলল, হায় আমার বেচারি মাতিলদা, ওকে, হায় আমার বেচারি মাতিলদা, আমারটি ছিল নকল, তার দাম 500 ফ্রার বেশি হবে না। গল্প শেষ। মাদাম লুইসেল বান্ধবীর কাছে তার সমস্ত দুর্দশা এর কারণ খুলে বলে। ফোর্স্টিয়ার আহত মনে মাতিলদাকে জানায় তার হ্যাটটি ছিল নকল এবং সেটির দাম 500 ফ্রা মাত্র। কিন্তু মাদাম লুইসেল অজ্ঞতাবশত 500 ফ্রা এর নেকলেসের বদলে 34,000 ফ্রা দিয়ে হীরার হার, 34 না এটা 36,000, কারণ হারটা তো তারা ফেরত দিতে পারে নাই, 36 দিয়ে কিনছিল, 36,000 ফ্রা দিয়ে হীরার নেকলেস কিনে দিয়েছে। জানার পর মাদাম ফোর্স্টিয়ার মানসিকভাবে আহত হয়, মানে মাদাম ফোর্স্টিয়ারের কাছে খুব খারাপ লাগতে থাকে। তার মানে মাদাম ফোর্স্টিয়ারও কিন্তু খুব ভালো মানুষ, দেখেন সে কিন্তু স্বীকার করে দিছে। দেখেন যদি সে মানে কুমতলব থাকতো, খারাপ থাকতো মাদাম ফোর্স্টিয়ার, তাইলে যখন শুনছে যে আমারটা মানে হারাই গেছিলো, তোমাকে আমি আরেকটা কিনে দিছি, ঠিক আছে, হীরার হার, তখন মাদাম ফোর্স্টিয়ার কি বলতো, হায় আল্লাহ, আমার হারটার দাম তো ছিল 50,000 ফ্রা, তুমি আমার কিনে দিয়েছো 36 দিয়া, দে আর 14,000 ফ্রা দে। মানে যদি তার নিয়ত খারাপ থাকতো, ঠিক আছে, অথবা দেখেন মানে ব্যাপারটা হচ্ছে সে চিন্তা করতো, আচ্ছা ঠিক আছে দিছো সমস্যা নাই, ফাইন, আর কিছু বলতো না, মানে তারটা যে নকল ছিল এই ধরনের কিছু বলতো না, কারণ সে মনে মনে চিন্তা করতো আমারটা নকল ছিল, নকলটা হারাই গিয়ে একদম আসলটা পাইছি, সে মনে মনে এটা চিন্তা করতো। কিন্তু মাদাম ফোর্স্টিয়ার আসলে তেমন নয়, সে মাদাম লুইসেলকে তার মানে হারটা যে নকল ছিল সেটা বলে দিছে, ঠিক আছে। তো মাদাম ফোর্স্টিয়ার মানসিকভাবে আহত হয়, মূলত সামর্থ্যের বাইরে গিয়ে বিলাসবহুল জীবনের উচ্চাকাঙ্ক্ষায় করুণ পরিণতিতে নিয়ে গেছে মাদাম লুইসেলকে। দ্যাটস ইট, এই ছিল আমাদের নেকলেস গল্প। তাহলে এই নেকলেস গল্প থেকে আমরা কি শিখলাম? প্রথমত লোভ, উচ্চাকাঙ্ক্ষা, এই জিনিসগুলো অতিরিক্ত পরিমাণে থাকা ভালো না, অবশ্যই থাকতে হবে, জীবনে লোভ থাকতে হবে পরিমিত পরিমাণ। সুখী হওয়ার জন্য যতটুকু টাকা আপনার ইনকাম করা দরকার ততটুকু পরিমাণ টাকা ইনকাম করার জন্য আপনাকে লোভী হতে হবে, কিন্তু আবার সেটা হালাল পর্যায়ে, হারাম পর্যায়ে না, ঠিক আছে। আবার মনে করেন যে পরিমাণ টাকা আপনার দরকার সেটা আপনি ইনকাম করে ফেলেছেন, কিন্তু এরপর আপনার আরও চাই আরও চাই আরও চাই আরও চাই, তখন কিন্তু আসলে মানে মানি ক্যানট বাই হ্যাপিনেস, একটা কথা আছে না, তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো তখন হচ্ছে মনে করেন যে আলটিমেটলি অনেক ধরনের সমস্যা, এই সেই, মনে করেন আপনি অনেক টাকা ইনকাম করতেছেন, কিন্তু সেই টাকা ইনকাম করে আপনি ঠিকমতো 3 বেলা ভালো করে খাইতেই পারেন না, আপনি দিনের পর দিন আপনার বডি চেক আপের উপরেই আছে হাসপাতালে, তাহলে টাকা ইনকাম করে সব তো ডাক্তাররে দিয়ে দিচ্ছেন, এই টাকা ইনকাম করার চেয়ে তো না করাই ভালো ছিল, আপনার কোনো রোগ শোকও থাকতো না। এই টাকা ইনকাম করতে গিয়ে যে পরিমাণ রোগ শোক বাঁধাইছেন, তাহলে সেটা তো আলটিমেটলি মনে করেন যে আপনার জন্য আরও ক্ষতিকর হয়েছে। তো এই কারণে এটা বলার কারণটা হচ্ছে যে এখানে প্রথমত হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা, মানে অতি উচ্চাকাঙ্ক্ষী না হতে বলার পরামর্শ দেওয়া হয়েছে গল্পটিতে। দ্বিতীয়ত, যখন আলটিমেটলি দেখেন মানে এখানে কিন্তু মানে এই গল্পে আরেকটা জিনিস বোঝানো হয়েছে যে পরিশ্রম করলে আপনার ভাগ্য পরিবর্তন হবে, সেটাও কিন্তু এখানে বোঝানো হয়েছে। যখন তাদের মানে হীরার হার ফেরত দেওয়ার, হীরার হারটা যখন তারা ফেরত দিতে না পারে নতুন হার কিনলো ধার করে, এবং সেই ধারের টাকা শোধ করার জন্য তাদের যে সংগ্রাম, তাদের যে পরিশ্রম, সেই পরিশ্রম করার কারণে আলটিমেটলি কি হলো বলা যায়, যদিও গল্পটা শেষ হয়ে গেছিলো, বাট আমরা জানি না লাস্টে হীরার হারটা কী হইলো, হীরার হারটা কার কাছে রইল আমরা জানি না, কিন্তু মানে ধরে নেওয়া যায় যে হীরার হারটা মাদাম ফোর্স্টিয়ার মাদাম লুইসেলকে আবার ফেরত দিয়ে দিয়েছিল। যদি ফেরত না দিত তাহলে তো সে স্বীকারই করতো না যে ওই হীরার হারটা আমারটা নকল ছিল। সে যদি স্বীকার করছে তার মানে ধরে নেওয়া যায় মাদাম ফোর্স্টিয়ার হয়তো যে তাকে হীরার হারটা ফেরত দিয়েছিল, কথা বুঝতে পারছেন, ধরে নেওয়া যায়। তার মানে কি, এই যে 10 বছর পরিশ্রম করলো, 10 বছর পরিশ্রম করার কারণে তার এখন একটা হীরার হার হইলো। তাহলে ব্যাপারটা হচ্ছে আসলে সব কিছু কিসের উপর, মানে পরিশ্রম করলে আপনার ভাগ্য পরিবর্তন হবে, এটা একটা বিষয়। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, তো এই ছিল আমাদের গল্প। এখন আপনার কাজ হচ্ছে বাসায় পড়া, MCQ CQ, ঠিক আছে, বাসায় পড়া, আর আমাদের বই যখন আসবে তখন তো বই থেকে পড়তেই পারবেন, ঠিক আছে। তাহলে আজকের মতো ইতি, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা নতুন গদ্য বা প্রবন্ধ নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।